এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভারগ্রিন। আই এম দীপিকা। আজকে আমি ক্লাস 11 অ্যান্ড 12 এর এনভায়রনমেন্টাল স্টাডিজ স্টুডেন্টদের সাথে প্রজেক্টের বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস 11 অ্যান্ড 12 এ তোমাদের কি কি প্রজেক্ট আছে এবং তোমরা কোন কোন রাইটারের বই ফলো করবে, আর তোমরা কিভাবে প্রজেক্টটা লিখবে, প্রজেক্টের মধ্যে কি কি পয়েন্টস থাকে সেই বিষয় নিয়ে আজকে ছোট্ট করে তোমাদের সাথে আমি আলোচনা করব, তোমাদের আমি ছোট্ট করে গাইড করব। ওকে, তো ফার্স্টে আমি জানাই যে ক্লাস 12-এ তোমরা কোন রাইটারের বই ফলো করতে পারো। তো ক্লাস 12-এ তোমরা ডক্টর দুলাল চন্দ্র সাঁতরার বইটা দেখতে পারো। এটা প্রজেক্টের বই। এখানে প্রজেক্ট সংক্রান্ত খুব ভালোভাবে লেখা থাকে, মানে প্রজেক্টে কি কি আছে না আছে সেই বিষয়ে এখানে লেখা থাকে। ওকে, তোমরা এই বইটা দেখতে পারো, ক্লাস 12-কে বলছি। আর আরেকটা বই আছে ডক্টর অমূল্যভূষণ চক্রবর্তীর, দেখো এটা হচ্ছে দেব কনসান। ওকে, পাবলিশার। তো এই বইটার মধ্যে 11 আর 12 দুটোই আছে, তোমরা দেখতে পারো, খুব ভালো বইটা। আর এর মধ্যেও প্রজেক্ট বিষয়ে সকল, মানে কিভাবে লিখবে না লিখবে সেই বিষয়ে কিন্তু ইন ডিটেলস লেখা আছে। ওকে, তোমাদের গাইড হবে। আর ক্লাস 11-এর জন্যও কিন্তু এরকম ডক্টর দুলাল চন্দ্র সাঁতরার প্রজেক্টের বই আছে। আর একটা কথা বলে রাখি, আমি যেমনি তোমাদেরকে আগে মানে ক্লাস 11-কে বলছি, ক্লাস 12-এর বই বলে দিলাম, ক্লাস 11-কে বলছি, তোমাদের যেমনি আমি আগেও সহায়িকা বই যখন আলোচনা করেছিলাম, ডক্টর সুশান্ত কুমার সাহুর বই পরিবেশবিদ্যা, এই বইটার মধ্যেও কিন্তু ছায়া প্রকাশনীর এটা পাবলিশার, এই বইটার মধ্যেও কিন্তু তোমাদের ক্লাস 11-এর প্রজেক্ট বিষয়ে আলোচনা করা আছে। ওকে, তোমরা এই বইগুলো দেখতে পারো, তোমাদের প্রজেক্ট লেখার সময় তোমাদের হেল্প হবে। এবার হচ্ছে কথা যে ক্লাস 12-এ কী কী প্রজেক্ট আছে, প্রজেক্ট নেমগুলো আলোচনা করব। তো ক্লাস 12-এ প্রজেক্ট হচ্ছে, ফার্স্ট প্রজেক্ট হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, সেকেন্ড প্রজেক্ট হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে বিপর্যয় মোকাবিলা পদ্ধতির গুরুত্ব, থার্ড প্রজেক্ট হচ্ছে বন্যার ফলে মৃত্তিকা ক্ষয় ও সমাজের উপর তার প্রভাব, ফোর্থ প্রজেক্ট হচ্ছে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলাফল। এই চারটে প্রজেক্ট তোমাদের ক্লাস 12-এ থাকে। ওকে, তো এই চারটে প্রজেক্টের মধ্যে এনি 2 প্রজেক্ট তোমাদের করতে হয়। এবার স্কুল টু স্কুল ভ্যারি করে, যে দুটো করবে কি একটা করাই তোমাদের স্কুলে, কিন্তু মোটামুটি ধরে রাখো দুটো প্রজেক্ট তোমাদের করতে হবে। এই চারটে প্রজেক্ট নেম আছে, তার থেকে যে কোনো দুটো প্রজেক্ট তোমাদের স্কুলে করানো হয়। তো দুটো প্রজেক্টের নেম তোমাদের রেসপেক্টিভ সাবজেক্ট টিচারই তোমাদের জানিয়ে দেবে। ওকে, আর ক্লাস 11-কে বলি, ক্লাস 11-এর কিন্তু অনেকগুলি, মানে 7খানা মতো প্রজেক্ট নেম আমি দেখতে পাচ্ছি। ফার্স্ট হচ্ছে স্থানীয় অঞ্চলের বায়ু দূষণের মাত্রা পরীক্ষা ও পর্যবেক্ষণ, সেকেন্ড হচ্ছে স্থানীয় অঞ্চলে জলের উৎস ব্যবহার, দূষণ ও তার প্রতিকার, থার্ড হচ্ছে বায়ু দূষণ, শব্দ দূষণের উৎস চিহ্নিতকরণ ও দূষণ নিয়ন্ত্রণের সম্ভাব্য পন্থা নির্ণয়, ফোর্থ হচ্ছে যানবাহনের দূষণ সমীক্ষা, ফিফথ হচ্ছে পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির উৎস, সিক্সথ হচ্ছে স্থানীয় হাসপাতালের বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি, অ্যান্ড সেভেন্থ হচ্ছে বৃক্ষরোপণ। এই 7টি প্রজেক্ট আছে ক্লাস 11-এর। ওকে, তো তোমাদের বইয়ের নামগুলো জানিয়ে দিলাম, আর ক্লাস 12 অ্যান্ড ক্লাস 11-এর প্রজেক্ট নেমগুলো জানিয়ে দিলাম। আর ক্লাস 11-এও একই ব্যাপার, তোমাদের যে কোনো দুটো প্রজেক্ট করতে হয়। ঠিক আছে, তো তোমরা তো, আমি আগেও তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তো জানিয়েছি। তোমাদের 80 মার্কসের রিটেন থাকে, 24 মার্কসের তোমাদের এমসিকিউ থাকে, 16 মার্কসের তোমাদের এসিকিউ থাকে, অ্যান্ড 40 মার্কসের তোমাদের, মানে 5 কোয়েশ্চেন থাকে তোমাদের, ইচ কোয়েশ্চেন 8 মার্কসের, তোমাদের 40 মার্কসের তোমাদের থাকবে ব্রড কোয়েশ্চেন। তো টোটাল 80 মার্কস হয়ে গেল প্যাটার্ন, আমি আগে বলেছি, আমি এখন শর্ট একটু আলোচনা করে দিলাম। আর যে 20 মার্কস থাকে, মানে টোটাল 100-এর পরীক্ষার মধ্যে যে 20 মার্কস থাকে, সেই 20 মার্কসটাই কিন্তু তোমাদের এই প্রজেক্ট। ওকে, তো প্রজেক্টটা তোমাদের খুব ভালোভাবে করতে হবে। তো প্রজেক্ট একটু ভালোভাবেই করলে কি হয়, তোমরা 20-র মধ্যে তোমরা অ্যাটলিস্ট 18-19 তোমরা তো অবশ্যই পাবে। ঠিক আছে, তো ওই রকমভাবে প্রজেক্টটা কিন্তু খুব ভালো করে করতে হয়, যেহেতু আমাদের ENVS-এর প্রজেক্টটা কয়েকটা প্রজেক্ট কিন্তু ফিল্ড ওয়ার্কের মতো। যেরকম ভেবে নাও ক্লাস 11-এর বৃক্ষরোপণ, এই প্রজেক্টটা ফিল্ড ওয়ার্ক, যেরকম জলের উৎস, জলের প্রতিকার, জলের নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু ফিল্ড ওয়ার্ক, মানে সার্ভে ওয়ার্ক। তো সার্ভের উপরে ডিপেন্ড করে এই ধরনের প্রজেক্ট করতে হয়। তো যতটা ভালোভাবে তুমি সার্ভে করতে পারবে, যতটা ভালোভাবে তুমি ডেটা কালেক্ট করতে পারবে, তার উপরে মানে যেরকম ইন্ডিভিজুয়ালি হয় বা এটা গ্রুপ করে
করানো হয় স্কুলে। তো এর উপরে যত ভালোভাবে তোমরা তোমাদের ওয়ার্কটা করতে পারবে, যত ভালোভাবে ডেটা কালেক্ট করতে পারবে, তার উপরে কিন্তু তোমাদের খুব ভালো তোমরা মার্কস পাবে। ওকে, ক্লাস 12-এ যেমনি একটা প্রজেক্ট উদাহরণ দিচ্ছি, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলাফল। এই প্রজেক্টটাও কিন্তু তোমাদের খুব মানে ইম্পর্টেন্ট বলতে গেলে, কারণ এই প্রজেক্টটা যেরকম যে দিনের পর দিন যে অতিরিক্ত আমরা মোবাইল ফোন ব্যবহার করছি আমাদের সুবিধার্থে, যে একটা কমিউনিকেশনের জন্য, যে এক জায়গা থেকে অন্য জায়গায় অতি দ্রুত নিজের মানে বার্তা পৌঁছানোর জন্য, নিজের কথা পৌঁছানোর জন্য, চটজলদি কোনো রকম ইনফরমেশন দেওয়া আদান প্রদানের জন্য মোবাইল ফোন যতটা আমাদের ইম্পর্টেন্ট, তার কিন্তু যতটা সুফল আছে তার কিন্তু কুফলও আছে। মানে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে যে শরীরের পক্ষে যে ক্ষতিকারক, সেই দিকগুলো নিয়ে কিন্তু এটাতে আলোচনা করা যায়। এটাও সম্পূর্ণ ফিল্ড ওয়ার্ক বলতে গেলে, এটার উপর ডেটা কালেক্ট করে কিন্তু এটা করা হয়, যে যত ভালোভাবে কালেক্ট করতে পারবে তার কিন্তু তত ভালোই তারা মার্কস কিন্তু ক্যারি করে। ওকে, তো স্কুল টু স্কুল ভ্যারি করে যে তোমাদের ক্লাস 11-এ কী কী প্রজেক্ট দেওয়া হবে, এটা রেসপেক্টিভ তোমাদের সাবজেক্ট টিচার ডিসাইড করবেন তোমাদের কী কী প্রজেক্ট দেবেন। আবার ক্লাস 12-এরই একই কথা বলছি, কি স্কুল ভ্যারি করে যে তোমাদের সাবজেক্ট টিচার তোমাদের কী কী প্রজেক্ট দেবেন, সেই প্রজেক্টগুলো তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এবার আমি তোমাদের যে কোনো একটা প্রজেক্ট নিয়ে একটুখানি জাস্ট আমি বলে দিই যে প্রজেক্টে কী কী থাকে, তোমরা কী কী লিখবে, জাস্ট তোমাদের একটু আইডিয়া দেওয়ার জন্যে। আর তারপরেও যদি তোমাদের মনে হয় যে কোনো প্রজেক্ট নিয়ে তোমরা আমার সাথে আলোচনা করবে, যে তোমরা তার ইনফরমেশান চাও, এক্সট্রা ইনফরমেশান চাও, তার জন্য তোমরা আমাকে কমেন্টস করো, আমি তোমাদের অবশ্যই হেল্প করবো। ওকে, তো আমি জাস্ট ক্লাস 11-এরই একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছি। তো একটা প্রজেক্টের মধ্যে তোমাদের কী কী পয়েন্ট অ্যাড করতে হয় সেই বিষয় নিয়ে একটু তোমাদের আলোচনা করছি। তোমাদের কিন্তু ফার্স্টেই ভূমিকা দিতে হবে, মানে ইন্ট্রোডাকশন। ওকে, ইন্ট্রোডাকশন দিতে হবে যে তোমরা যে বিষয় নিয়ে কাজ করছো সেই বিষয় সম্বন্ধে তোমাকে লিখতে হবে। যেরকম ধরে নাও, যদি তোমরা অপচলিত শক্তি নিয়ে লেখো, অপচলিত শক্তি নিয়ে তোমরা প্রজেক্ট করছো, তো সেই অপচলিত শক্তি সম্পর্কে লিখতে হবে যে জিনিসটা কী, যে প্রত্যেকের কাজের জন্যেই আমরা শক্তির ওপর নির্ভরশীল। ঠিক আছে, তো এই শক্তি থেকে অপচলিত শক্তিতে টার্ম হচ্ছে, মানে আমাদের প্রচলিত শক্তি থেকে অপচলিত শক্তিতে আমরা টার্ম হচ্ছি, তো এর ভূমিকাটা কী, যে আমরা অপচলিত শক্তি নিয়ে কাজ করছি, তার ভূমিকাটা তোমাদেরকে ফার্স্টে লিখতে হবে। যেমন ধরো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু যদি আমরা অতিরিক্তভাবে যদি আমরা প্রচলিত শক্তি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রচলিত শক্তির ব্যবহার থেকে বঞ্চিত থাকবে। তাই আমাদের প্রচলিত শক্তি, যেরকম কয়লা বলো, পেট্রোল বলো, এগুলোকে কম পরিমাণে ব্যবহার করে তার জায়গায় আমাদের অপচলিত শক্তির ব্যবহারটাকে সুনিশ্চিত করতে হবে। তাহলে কি হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রচলিত শক্তির ব্যবহারটা কিন্তু পাবে। ওকে, আর এতে কিন্তু পলিউশনটাও কম হবে। তো এইরকমভাবে ভূমিকাটা তোমাদের তুলে ধরতে হবে। আর একটা তোমাদের আমি গাইড করছি, যে চেষ্টা করবে সবসময় প্রত্যেকটা পয়েন্ট সিঙ্গেল পেজে লেখার। ঠিক আছে, বোথ সাইড লিখবে না, কুড়বি পেজের সিঙ্গেল পেজে লেখার চেষ্টা করবে। সেকেন্ড পয়েন্ট যেটা তোমরা অ্যাড করবে সেটা হচ্ছে প্রকল্পের বিষয়। যে বিষয়টা নিয়ে তুমি কাজ করছো সেই বিষয়টা কি, সেই সম্পর্কে একটুখানি তোমরা লিখবে। থার্ড পয়েন্ট যেটা অ্যাড করবে সেটা হচ্ছে প্রকল্পটির গুরুত্ব, যে ইম্পর্টেন্স অফ দ্য প্রজেক্ট, যে প্রজেক্টটা নিয়ে কাজ করছো তার গুরুত্বটা কতটা। ঠিক আছে, যেমনিভাবে অপচলিত শক্তি নিয়ে যদি তোমরা কাজ করো, সেটাতে লিখতে হবে যে অপচলিত শক্তির উৎসগুলি প্রায় অক্ষয়িষ্ণু বলাই চলে, মানে এটা কোনোদিনই শেষ হবে না। অপচলিত শক্তির উৎসগুলি পৃথিবীর প্রায় সর্বত্রই অ্যাভেলেবেল। আর এই প্রকার শক্তির উৎসের ব্যবহার অপেক্ষিত কম মূলধনের প্রয়োজন, মানে এই প্রকার শক্তি ব্যবহার করলে কম ইনভেস্টমেন্ট করলেও কিন্তু এই প্রকার শক্তি কিন্তু পাওয়া যায়। নেক্সট হচ্ছে ফোর্থ, প্রকল্পটির উদ্দেশ্য কী। তুমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করছো, যে আমরা ভাবো যদি অপচলিত শক্তি নিয়ে কাজ করি, বা বৃক্ষরোপণ নিয়ে কাজ করি, বা মোবাইল ফোনের বিষয়টা নিয়ে কাজ করি, বা আমরা বিশ্ব উষ্ণায়ন নিয়ে কাজ করি, তার উদ্দেশ্যটা কি, আমি কেন নিয়ে কাজ করছি, আমাদের জনগণকে সচেতন করার জন্যে, তাই তো, আমাদের চারিদিকে পরিবেশকে সচেতন করার জন্য, পরিবেশকে প্রোটেক্ট করার জন্য, পলিউশন থেকে প্রোটেক্ট করার জন্যে। তো সেই বিষয়টা তোমাদের গুছিয়ে লিখতে হবে। নেক্সট হচ্ছে কর্ম পরিকল্পনা, ওয়ার্ক প্ল্যান, যে তুমি যে কাজটা করছো সেটা যদি ফিল্ড ওয়ার্ক থাকে তাহলে তোমাদেরকে সার্ভে করে তোমাদের কাজটা করতে হবে, বা তোমাদের যদি ডেটা কালেক্ট করতে হয় ওয়েবসাইট থেকে সেটাও তোমাদের করতে হবে। তো সেই ওয়ার্ক প্ল্যান তুমি কীভাবে কাজ করবে সেটা লিখবে। প্লাস তোমাদের এই কাজ করার জন্য আমি এমনি তোমাদের পরিবেশবিদ্যার প্রজেক্টের বইগুলো জানালাম, যে এখান থেকে জাস্ট তোমরা হেল্প পাবে। তো বই থেকে তোমাদের ডিটো লিখতে পারো না, মানে এখান থেকে সম্পূর্ণ তোমাদের কাছে তথ্যটা তোমরা পাবে না। তার জন্য কী করতে হবে, পরিবেশ শিক্ষা বই তোমাদের ফলো করতে হবে। যেমনি সেন সাঁতরার বই 11-12 আমি জানিয়ে দিয়েছি আগের দিনকে, আগে আমি যে ভিডিও দিয়েছি ক্লাস 11-এ কী কী বই ফলো করি, ক্লাস 12-এ কী কী বই ফলো করি, ওই বইগুলোর মধ্যে তোমরা যারা 11 আছো তারা 11-এর বইগুলো দেখতে পারো, 12 আছো 12 বইগুলো দেখতে পারো। সেখানেই তোমরা কিন্তু তোমাদের বই থেকেই এই প্রজেক্টের বিষয় সম্পর্কে কিন্তু অনেক কিছু তোমরা তথ্য পেয়ে যেতে পারো। আরেকটা বলে দিচ্ছি তোমাদের, ক্লাস 11-12 প্লাস তোমরা ক্লাস 9-10-এরও ভূগোল বই থেকেও তোমরা অনেক হেল্প পেয়ে যাবে।
ইনফ্যাক্ট তোমরা বায়োলজি মানে তোমরা বায়োলজি বই থেকেও তোমরা কিন্তু সায়েন্সের বুক থেকেও তোমরা অনেক হেল্প পেয়ে যাবে 9-10-এর। ওকে, ক্লাস 11-12-এর সায়েন্সের বই থেকেও তোমরা কিন্তু হেল্প পেয়ে যাবে। তো তোমরা এই ধরনের বিভিন্ন রকম যে যত বেশি বুক থেকে তথ্য সংগ্রহ করতে পারবে, প্লাস তোমরা নিউজ পেপার থেকেও যদি কোনো রকম ডেটা কালেক্ট করতে পারো, সেই নিউজ পেপার থেকেও তোমরা কিন্তু জিনিসটা এখানে লিখে দিতে পারো যে এরকম নামক এরকম পেপারে যদি ভাবো বৃক্ষরোপণ নিয়ে বলো বা বিশ্ব উষ্ণায়ন নিয়ে লিখছো, তো সেরকমভাবে তোমরা ডেটা কিন্তু লিখে দিতে পারো, কাজটা আরও বেশি ভালো হবে, তাই না? নেক্সট হচ্ছে ডেটা কালেকশন। তুমি কিভাবে ডেটাটা কালেকশন করছো, ঠিক আছে, সেই সম্পর্কে লিখতে হবে। যেমনি অপ্রচলিত শক্তি সম্পদের সম্পর্কে তুমি যদি লেখো, তাহলে অপ্রচলিত শক্তি সম্পদ কী কী সেই সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। কী কী আছে, যেমনি সৌরশক্তি আছে, বায়ু শক্তি আছে, ভূতাপীয় শক্তি আছে, বায়োগ্যাস শক্তি আছে, কোটাল শক্তি আছে, সমুদ্র তাপ শক্তি আছে, এই বিষয়ে লিখতে হবে। আর প্রত্যেকটা সম্পর্কে যখন তুমি লিখছো, তো তার সুবিধা অসুবিধাগুলো একটু একটু করে জাস্ট 2-3টে পয়েন্ট করে লিখে দিলে একটু ভালো হয়। নেক্সট হচ্ছে সিদ্ধান্ত, যে এই যে তুমি এতক্ষণ যে তুমি সব রকম শক্তি সম্পর্কে লিখেছো, তো তার সিদ্ধান্তে কি আসলে তুমি টোটাল যে এতক্ষণ লেখার পর তোমার নিজস্ব একটা সিদ্ধান্তে তুমি কি উপনীত হয়েছো। যেমন ধরে নাও যে এই শক্তি সম্পদ ব্যবহার করলে কোনো পলিউশন হয় না, পরিবেশে কোনো ক্ষতি হয় না, ঠিক আছে, আমাদের প্রচলিত শক্তিটা কম ব্যবহার হয়, অপ্রচলিত শক্তি বেশি ব্যবহার করলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের প্রচলিত শক্তি সম্পর্কে জানতে পারবে, তারাও ব্যবহারটা করতে পারবে, প্রচলিত শক্তির ব্যবহার সম্পর্কে তাদেরও একটা ধারণা থাকবে। তো অতিরিক্ত বেশি প্রচলিত শক্তি ব্যবহার করলে এটা তার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই জন্য অপ্রচলিত শক্তি ব্যবহার করা উচিত। আর অপ্রচলিত শক্তি কোনোদিনই শেষ হবে না, এটা পুনরুদ্ধার করা যায়। ওকে, নবীকরণযুক্ত সম্পদ। তো এই বিষয়ে তোমার যে নিজস্ব সিদ্ধান্ত, সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে অপ্রচলিত শক্তিকে প্রচলিত শক্তির জায়গায় কিন্তু ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে সীমাবদ্ধতা, যে এই কাজটা করতে গেলে তোমাদের কি কি সীমাবদ্ধতা আছে সেইগুলো লিখতে হবে। যেমন ধরে নাও, সংগৃহীত তথ্য থেকে কেবলমাত্র সিদ্ধান্ত গৃহীত হয়েছে, কেবল পাঠ্যপুস্তক ও কিছু গ্রন্থ এবং ইন্টারনেটের সাহায্যে প্রকল্পটি রূপায়িত হয়েছে, প্রকল্পের জন্য কোনো পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণ বা পর্যবেক্ষণের সুবিধা নেই। স্বাভাবিক, তোমরা যদি এখন অপ্রচলিত শক্তি সার্ভে করো, তো তোমাদের পক্ষে তো আমাদের পক্ষে তো সম্ভব না ডেটা কালেক্ট করা, সার্ভে করা, এটা নিয়ে। এটা আমাদের সম্পূর্ণ বুক মানে বইয়ের ওপরে, আমাদের ইন্টারনেটের উপরে, ওয়েবসাইটের উপর যেখান থেকে যেই ইনফরমেশনগুলো পাচ্ছি তার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাদেরকে এই সম্বন্ধে লিখতে হয়েছে, তাই তো? এটা লিখতে হবে সীমাবদ্ধতা। তথ্যসূত্র লিখতে হবে, তুমি কোন কোন বইগুলো ফলো করেছো, যদি ভাবো কেউ রায়ান ম্যার্টিনের বই ফলো করে থাকো সেটা লিখবে। প্লাস তোমরা পরিবেশ শিক্ষা দ্বাদশ শ্রেণী বা একাদশ শ্রেণী তোমরা সেন সাঁতরা বই ফলো করছো, সেগুলো লিখবে। ভূগোল বই তোমরা ফলো করছো, সেইগুলো লিখবে। বা আদার্স যদি কোনো বই আরও তোমরা ফলো করো, ওয়েবসাইট যদি কোনো কিছু ফলো করো, সেইগুলো কিন্তু তোমরা রেফারেন্সে লিখবে, তথ্যসূত্রতে লিখবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার, অ্যাকনলেজমেন্ট, যে তুমি যেই প্রজেক্টটা করছো, সেই প্রজেক্টটা তুমি যে স্কুলে সাবজেক্ট টিচারের হেল্পে যে তুমি যে প্রজেক্টটা করেছো, যে তার প্রতি তুমি যে কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতা স্বীকারে তুমি সেই বিষয়টা লিখে দেবে। ওকে, তো এইটাই হচ্ছে প্রজেক্টের পয়েন্ট। এই পয়েন্টগুলো ফলো করেই তোমাদের লিখতে হয়। এবার এক একটা প্রজেক্টের ভাবো আরও এক্সট্রা অনেকগুলো এক্সট্রা কিছু পয়েন্ট থাকে, বা মোটামুটি এই ধরনের এই কটাই প্রজেক্ট পয়েন্ট থাকে। জাস্ট আমি তোমাদের একটা ছোট্ট করে গাইড করলাম। এরপর তোমরা যেরকম স্কুলে তোমরা প্রজেক্ট করবে, তোমাদের আশা করি সাবজেক্ট টিচার তোমাদের তো গাইড করবেনই, তো তোমরা সেখান থেকে তো ডেটা কালেক্ট করেই নেবে তোমাদের কি করতে হবে না করতে হবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ফিরে আসবো তোমাদের জন্য এরকম আমি আরও ইনফরমেশন নিয়ে। আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সকল ফ্রেন্ডসদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, বাই।